7 বছর পর দেশে ফিরল রোহান, কিন্তু বাড়ির কাউকে জানায়নি। সবাইকে সারপ্রাইজ দিবে তাই আর কাউকে কিছু বলেনি। চোখ ভর্তি স্বপ্ন নিয়ে দেশ ছেড়ে পাড়ি দিয়েছিল সুদূর দেশে। এখন সে একজন সাফল্য ব্যক্তি, বিদেশে ভালো জবও আছে। বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে দেশে আসছে। রোহানের বাবা একজন বিজনেসম্যান, তবে আগে ওর দাদারা জমিদার ছিল। গ্রামের বাড়িতে সেই জমিদার ভবনটি আজও রয়েছে। হাজারো স্মৃতি আছে, সবগুলো আবছা আবছা। রোহানের বড় ভাই রৌনক তার বাবার সাথে বিজনেস দেখাশোনা করে, আর রোহানের ছোট বোনও আছে, নাম স্মৃতি। কতদিন পর সে তার মা বাবা ভাই বোনকে দেখতে পারবে, সেই খুশি যেন ধরছে না। রোহানের গাড়িটি তাদের গেট পেরিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। গাড়ির জানালা দিয়ে বাড়িটির দিকে তাকালো। বাড়িটি অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। গাড়ি থেকে নেমে লাগেজটা হাতে নিয়ে বাড়ির মেন ডোরের সামনে এসে দাঁড়ালো। তারপর কলিং বেলে চাপ দিল। কলিং বেলের শব্দ পেয়ে বসা থেকে উঠে দরজার দিকে এগিয়ে যাচ্ছে এক কন্যা, মুখে তার মিষ্টি হাসি। দরজার কাছে এসে দরজার নবটা ঘুরিয়ে দরজাটা খুলে দিতে রোহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। কি সুন্দর তার গায়ের রং, দুধে আলতা, লম্বা কেশ, গালে একটা ছোট্ট তিল। কি সুন্দর মুখের হাসি, হাসলে গালে টুল পড়ে। সামনে একটা গজাত। মেয়েটির পরনে সাদা নীল কম্বিনেশনে একটা জামা। ট্রেনে কণ্ঠে মেয়েটি শুধালো, কে আপনি? মেয়েটির কণ্ঠ এত মধুর যে রোহানের কানে তা বারবার বাজতে থাকে। রোহান একটা বড় সড়ো ঢোক গেলে কিঞ্চিত পরিমাণ জিহ্বা বের করে শুকিয়ে আসা ঠোঁটগুলো ভিজিয়ে বলল, আমি রোহান আহমেদ, এই বাড়ির ছোট ছেলে। মেয়েটি নিজের মাথায় নিজেই একটা গাঁটটা বেড়ে বলল। ও ভাইয়া আসুন। রোহান ভিতরে ঢুকতে ঢুকতে বলল, তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমি আমি কুহু। কুহু নামটা শুনতেই রোহানের বুকের ভিতরটা ধক করে উঠল। স্মৃতির পক্ষাপাতে ভেসে উঠল কিছু স্মৃতি। রোহান বিস্ময় নিয়ে বলল, তুই সুলতানা খালার মেয়ে? কুহু উপর নিচ মাথা নাড়ালো। রোহান হেসে কুহুর মাথায় হাত বুলিয়ে দিল। আজ বাড়ির সবাই কই? বাড়ির সবাই শপিং মলে গেছে। তুই যাসনি? না, আমি যাইনি। আমার এত হইচই ভালো লাগে না, আর শপিং মলে যা ভিড় আমার বিরক্ত লাগে। আপনি আসবেন কাউকে জানাননি? না, সবাইকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু এখন নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। কিছু খাবেন? না, কিছু খাবো না। আমি রুমে যাচ্ছি, গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দেব। কুহু মাথা নেড়ে আচ্ছা বুঝালো। রোহান লাগেজটা নিয়ে উপরে তার রুমে গেল। রুমে ঢুকে সে তো পুরো অবাক। কি সুন্দর ক্লিন করা, দেখে মনে হচ্ছে প্রতিদিন ক্লিন করা হয়। রোহান লাগেজ থেকে এক সেট জামা বের করে সেই জামা আর কাঁধে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে যায়। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয় রোহান। বের হয়ে ভেজা জামা কাপড় ব্যালকনিতে মেলে দেয়। তারপর কিছু একটা ভেবে ডাক দেয় কুহুকে। কুহু রোহানের ডাক শুনে ওর রুমে এসে জিজ্ঞেস করে, কিছু বলবেন ভাইয়া? হুম, আমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে দাও তো। কুহু বাধ্য মেয়ের মতো রোহানের জামা কাপড়গুলো সুন্দর করে বের করে একটার পর একটা আলমারিতে গুছিয়ে রাখছে। গালে হাত দিয়ে কুহুকে দেখে চলেছে রোহান। কুহুর কাজ শেষ হলে বলল, ভাইয়া আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। তুই কিছু পড়িস? ইন্টার সেকেন্ড ইয়ারে। কোন বিভাগ? মানবিক। ও, যা। কুহুর আর কাজ নেই, তাই কুহু তার নিজের রুমে এসে বিছানাটা গুছিয়ে ব্যালকনিতে চলে যায়। তার এই ঠান্ডাটা বেশ ভালো লাগে। সন্ধ্যার ঠান্ডাটা মন ছুঁয়ে যায়। চোখ বন্ধ করে অতীতের হারিয়ে যায় কুহু। কুহুর পুরো নাম তাবাসসুম কুহু। আর একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যায়। তারপর তারপর তার চাচারা তাকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। মা আর মেয়ের আশ্রয় হয় নানার বাড়ি। বেশ কিছুদিন ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে ওদের জীবনের সুরটা পাল্টে যায়। ওর মার অন্য জায়গায় বিয়ে দেয়। ছোট কুহুটা পড়ে থাকে মামার বাড়ি। মামা বাড়ি থেকে বড় হওয়া, মামির লাঠি সোটা খেয়ে ম্যাট্রিক পর্যন্ত লেখাপড়া করে। তারপর ওর বড় খালা সালমা আহমেদ ওকে নিয়ে আসেন ওনার কাছে। এখানেই যে তাকে সবাই খুব পছন্দ করে তাও নয়, তবে গালমন্দ করে না। এসব ভাবতেই চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়লো। ওর ভাবনার মাঝে একটা গাড়ি এসে ওদের বাড়ির ভিতরে ঢুকে। কুহু বুঝতে পারে বাড়ির সকলে এসেছে। কুহু ওদের দেখে নিচে নেমে মেইন দরজাটা খুলে দিতে ওরা ভিতরে ঢুকে সোফায় বসে পড়লো। ওদের সবাইকে বসতে দেখে কুহুর পানির গ্লাসগুলোতে পানি ভরে সবাইকে দিল। সবাই পানির গ্লাসটা নিয়ে পানি খেয়ে গ্লাসগুলো রেখে দিতেই কুহু গ্লাসগুলো রেখে দিল টেবিলের উপর।
কুহুর খালু নয়ন আহমেদ বলল। কুহো, এক কাপ চা বানাতো। ঠিক আছে। তারপর বলল, ছোট ভাই এসেছে। আমার রোহান এসেছে? রোহান ভাই এসেছে। কোথায় ও? উনি ঘুমাচ্ছেন। আমি আমার ছেলের জন্য রান্না করব। বলেই তিনি ওনার রুমে গেল ফ্রেশ হতে। একটু পর ফ্রেশ হয়ে আসতেই তিনি কুহুকে নিয়ে রান্নাঘরে চলে গেল। উনি রোহানের পছন্দের সব রান্না বসাচ্ছেন আর হাতে হাতে এগিয়ে দিচ্ছে কুহু। রাত 10টা। রোহানের গায়ে জ্যাকেট জড়িয়ে ঘুম থেকে উঠে সিঁড়ি বেয়ে নেমে লিভিং রুমে এসে বসলো। সবাই তখন আড্ডা দিচ্ছিল। এমন সময় রোহানকে দেখে তো সবাই খুব খুশি হয়। আর স্মৃতি তো দৌড়ে গিয়ে রোহানকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, তুমি এসেছো? এসেছে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। রওনা পাশে বসতে বসতে বলল। রোহানের বাবা শরীফ আহমেদ বলল। তা কতদিন ছুটি পেলে? রোহান ভ্রু কুঁচকে তার বাবার দিকে তাকিয়ে বলল, কেন মিস্টার আহমেদ, আমি এসে কি আপনার ক্ষতি করলাম নাকি? আমার সেটা আপনার পছন্দ না? রোহান, ভুলে যেও না আমি তোমার বাবা। বিদেশ থেকে এই শিক্ষা নিয়ে এসেছো? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আপনি কি আদৌ ব্যবহার যোগ্য মিস্টার আহমেদ? আপনার করা একটা ভুল আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। সেই কৈফিয়তকে আমি চেয়েছি? না, চাইনি। তবে এবার আমারটা আমি বুঝে নেব, কাউকে নাক গলাতে দেব না। রৌনক বুঝতে পারলো এই বাপ বেটার যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবে। তাই তো সে বলল, হয়েছে থাম। এখন বলতো, বিদেশে এত কি করছিস? নাকি বিদেশে আদৌ কোনো সংসার পেতে বসেছিস যে এতদিন দেশে আসতে চাচ্ছিস না? রোহান রৌনকের দিকে তাকিয়ে বলল, বউটা আমার এখনো বড় হয়নি, বড় হোক তারপর সংসার বাঁধবো। রান্নাঘর থেকে কুহু আর রোহানের মা সালমা আহমেদ সবটা শুনতে পাচ্ছে। বসার ঘর থেকে রোহানের চাচা রাকিব আহমেদ কুহুকে ডেকে উঠল। এই কুহু, কোথায় তুই? এদিকে আয় তো। রান্নাঘর থেকে কুহুর জবাব নিয়ে বলল, আসতেছি কাকু। ওড়নাটাতে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হলো কুহু। রোহান তাকে গভীর চোখে দেখছে। এই ঠান্ডাতে তার শরীর কোনো গরম জামা নেই, চুলগুলো বাঁধা, দুপাশ থেকে ছোট ছোট কাট চুল বের হয়ে আছে, কতটা স্নিগ্ধ লাগছে। কুহু রাকিব আহমেদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কাকু, কিছু কি লাগবে? রান্না কত দূর? এ তো প্রায় হয়ে গেছে। এক কাজ কর, কয়েকটা বিস্কুট আর সবার জন্য কফি নিয়ে আয় তাড়াতাড়ি। আচ্ছা। কুহুর সাথে কথা বলার ধরনটা ওর ভালো লাগেনি। রোহান উঠে চলে যেতে নিলে রোহানের বাবা শরীফ আহমেদ বলল, কোথায় যাচ্ছ? মার কাছে। বলেই ধূপধাপ পা ফেলে সে তার মায়ের কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি কি এখন রেগে আছো? আমি কে? আমার কথার কি কোনো দাম আছে? মা, আমি তো এসেছি, তাহলে এমন করছো কেন? কোথায় আর এলি তুই? সে তো আবার চলেই যাবি। আচ্ছা, ওটা পরে দেখা যাবে, এখন একটু হাসো তো। তিনি ছেলের দিকে ফিরে মাথার চুল এলোমেলো করে দিয়ে বললেন, পাগল ছেলে আমার। কুহু চুপচাপ শুনছে আর কফি বানাচ্ছে। কফি বানানো হলে কফির মগে ঢেলে দিয়ে বিস্কুটের বয়াম খুলে একটা পিরিচে কয়েকটা বিস্কুট নিয়ে তারপর সেগুলো নিয়ে যেতে যাচ্ছিল। এর মধ্যেই রোহান বলে উঠল, দাঁড়া, আমি নিয়ে যাচ্ছি, তুই এখানে থাক। কথাটা বলে কুকুর হাত থেকে ঈগল পাখির মতো ছো মেরে ট্রেটা নিয়ে চলে গেল। খালামণি, বল, শুনছি। কাল একটু কলেজে যেতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, 1 ঘন্টা লাগবে। ঠিক আছে, তাড়াতাড়ি এসে পড়বি। কাল সব মেহমানরা আসবে, হাতে হাতে কাজ টাজ না করে দিলে সামলাতে পারবো না। সমস্যা নেই, আমি করে দেব। খাবারগুলো সব টেবিলের উপর একে একে এনে রাখছে। সবাই চেয়ার টেনে বসে পড়ল। কুহু খাবারগুলো সবার প্লেটে সার্ভ করে দিচ্ছে। স্মৃতি কুহুকে বলল, আপুমনি, এসো আমাদের সাথে বসেই খাবার খাও। কুহু স্মৃতির মাথায় হাতটা বুলিয়ে দিতে দিতে বলল, আমি পরে খাবো খালামণির সাথে, তুমি খেয়ে নাও। রোহান খাবার টেবিলে বসে চেঁচিয়ে তার মাকে ডাকতে লাগলো। মা, ও মা, তাড়াতাড়ি এসো। রোহানের ডাকে তার মা ছুটে এসে বলল, কি হয়েছে বাবা, আমায় বল। তুমি আর কো এখনই আমার সাথে বসে খাবার খাবে, রাইট নাও। আমি কোনো এক্সকিউজ শুনবো না। ওর কথাতেই বাধ্য হয়ে ওদের সাথে খাবারটা খেয়ে নিল। খাবার শেষে সবকিছু গুছিয়ে রুমে যেতে রাত 1টা বেজে গেল।
কুহু না ঘুমিয়ে রাত 2টা পর্যন্ত অ্যাসাইনমেন্ট করে তারপর ঘুমিয়ে পড়লো। কিন্তু রোহানের মা না ঘুমিয়ে রোহানের রুমে গিয়ে দেখলো তার ছেলে বসে বসে ল্যাপটপে কাজ করছে। বাবা কি করছিস? এই তো মেল চেক করছে, কিছু বলবে? না, এমনি দেখতে এলাম কি করছিস। মা বসো। তিনি বসলেন। রোহান মায়ের কোলে মাথাটা রাখতেই রোহানের মা চুলগুলো টেনে দিচ্ছে। মা, হুম। আমার আমানত ভালো নেই, তোমরা তার খেয়াল রাখতে পারছো না, এটা তো কথা ছিল না। ওনার চোখ ছলছল করে উঠল। উনি বলল, আমি স্মৃতি রৌনক ওকে কখনো আলাদা করিনি। কিন্তু রক্ষা করতেও পারোনি। ও এই বাড়িতে কাজের মেয়ের মতো আছে মা। তুই তো এসে গেছিস, সব ঠিক করে নে, এবার সবাইকে সবটা জানিয়ে দে। সময় হোক তারপর। অনেক রাত হলো, ঘুমিয়ে পড়। তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। তিনি আর কথা না বাড়িয়ে চলে গেলেন। রোহানও ল্যাপটপ রেখে লাইটটা অফ করে ঘুমিয়ে গেল। পরদিন সকালে খুব দ্রুত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে কিচেনের রুমে চলে গেল। তারপর সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য সবকিছু গুছিয়ে নিল। কাল রাতে সবাই দেরিতে ঘুমাতে এখন পর্যন্ত কেউ ওঠেনি। কি আর করার, অগত্যা কুহুকে একা হাতে সব নাস্তা বানাতে হচ্ছে। সবার জন্য রুটি বানিয়ে নিল, তারপর স্মৃতির জন্য আলাদা নাস্তা বানালো। রোহান সকালে কি খায় তা তো কুহু জানেই, তাই রুটি বানিয়ে নিল। রুটিগুলো তাড়াতাড়ি তাওয়াতে দিয়ে ছেঁকে দিচ্ছে। সবগুলো রুটি ছাঁকা হয়ে গেলে ডিম ভাজি করে নিল। ফ্রিজ থেকে কিছু ফল বের করে সেগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলো। ডিম ভাজি করে সবগুলো ঢাকা দিয়ে রেখে দিল। তারপর স্মৃতির জন্য নুডলসের স্যুপটা বসিয়ে দিয়ে সে তার রুমে গিয়ে কলেজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কলেজের ড্রেসটা আয়রন করে বিছানার উপর রেখে দিল। তারপর আবারও নিচে এসে কিচেন রুমে ঢুকে তাড়াতাড়ি স্যুপটা রেডি করে একটা হটপটে ঢেলে টেবিলের উপর রেখে দিল। ফলগুলো ধুয়ে ফলের ঝুড়িতে রেখে দিয়ে সে তার জন্য বরাদ্দ করে রাখা খাবার খেতে গেল। একটা প্লেটে পান্তা ভাত, পেঁয়াজ আর কাঁচা মরিচ নিয়ে খেতে শুরু করলো। ওর খাওয়া হয়ে গেলে সে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেল কলেজের উদ্দেশ্যে। কিন্তু একজোড়া চোখ তার দিকে ছিল, সেইটা যদি কুহু জানতো। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল রোহান আর বিড়বিড় করে বলতে লাগলো, সবকিছুর ফল পাবেন। আপনার জন্য আমার কলিজা যতটা না কষ্ট পাচ্ছে, তার থেকে দ্বিগুণ কষ্ট আমি দেব। আপনার শাস্তির পালা শুরু হচ্ছে। এক এক করে সবকিছুর হিসেব আমি রোহান আহমেদ আপনার থেকে নিয়েই ছাড়ব, কেউ রেহাই পাবে না। কুহু বের হওয়ার কিছুক্ষণ পরই সবাই ঘুম থেকে উঠলো। খাবার টেবিলে এসে সবাই অবাক। খাবার টেবিলে গরম গরম খাবার রাখা। মিসেস সালমা আহমেদ বলল, কুহুর কাজ অবাক হওয়ার কিছুই নেই, নাস্তা বানিয়ে কলেজে গেছে। পরের মেয়ে আর কতদিন রাখবে আমাদের কাছে? বড় হয়েছে তো বিয়ে দিয়ে দাও। রোহান এসে চেয়ার টেনে বসে বলল, পরের মেয়েকে নিয়ে না ভেবে তোমার মেয়ের কথা তো ভাবতে পারো চাচ্ছ। তার চাচির আর তোমার মেয়ের কি বেড়ানো শেষ হয়নি? এবার আসতে বলো। 4 দিন পর বিয়ে। আজ তো সব আত্মীয় স্বজন আসতে থাকবে। সব কাজের চাপ মা আর কুহুর উপর যাবে। কুহু তো ছোট, তাও তো কত বুঝতে, তোমাদের জন্য কত করে। তা ওর জন্য সকালে খাবারটা কি রেখেছ? পান্তা ভাত, পেঁয়াজ আর কাঁচামরিচ। মেয়েটার মা বাবা নেই, মানে এই মেয়েটার উপর তোমরা অত্যাচার করবে। মনে রেখো, সব কিছুরই কিন্তু শেষ আছে। রোহানের মুখে পান্তা ভাতের কথাটা শুনেই ওরা সবাই থতমত খেয়ে গেল। স্মৃতি, রৌনক আর সালমা আহমেদ বেশ খুশি হলো। ওরা এত তর্ক করেও এই কাজগুলো করতে পারেনি, কিন্তু আজ সেই কাজগুলো রোহান করে দেখাবে। এইবারই হয়তো কুহুর জীবনে সুখ পাবে। কম তো আর কষ্ট করেনি। কুহু কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে কোমরে ওড়না গুজে কাজে লেগে পড়লো। ডেকোরেশনের লোকেরা বাড়ির বাহিরে কাজ করছে। এত মানুষের রান্না তো আর বাড়িতে করা সম্ভব না, তাই ওরা বাবুর্চি ঠিক করেছে। রোহান তার বন্ধুদের বলে 3টে কাজের লোক আনিয়েছে। তবে রোহানের অর্ডার যেন রোহানের ঘরটা সুন্দর করে ঝাড়পোছ করে দেয়, অন্য কেউ যেন না করে। কুহু বাধ্য মেয়ের মতো রোহানের রুমটা পরিষ্কার করে দিচ্ছে। রোহানদের বাড়িটা বেশ বড়, ডুপ্লেক্স বাড়ি। আউটসাইডেও সুন্দর একতলা দিয়ে বাড়ি বানানো আছে। বাড়ির পিছন সাইডে বিশাল বড় একটা সুইমিং পুল। রোহান বেডের উপরে বসে কুহুর সব কাজ মনোযোগ দিয়ে দেখছে। কুহুর কাজ শেষ হতেই কুহু বলে উঠল, ভাইয়া আমার কাজ শেষ। এই মেয়ে, আমি তোমার কোন জন্মের ভাই? আপনি আমার খালাতো ভাই। থাপড়ি সব কয়টা দাঁত ফেলে দেব। আমি কে হই এটা জানার পর তোর মাথাটা ঘুরে যাবে। যা ঘরে যা, আর বেশি এদিক যেন না দেখে। বাড়িতে অনেক বাইরের মানুষ আসবে, নিজের রুমে গিয়ে বসে থাক।
বাড়িতে 3-3টে কাজের লোক আছে, তোরও তো গিন্নিপানা করতে হবে না। কুহু মাথাটা একটু নিচু করে দাঁড়িয়ে আছে, ভাবছে সে কখন গিনিপনা করলো, কিন্তু মুখের কথাটা বলার সাহস নেই, সাহস হবেও না, কারণ কুহু যে প্রচন্ড ভয় পায় রোহানকে। কিন্তু কেন ভয় পায় তা জানা নেই, ওর তো মনেও নেই কবে দেখেছিল রোহানকে। রোহান চোখ পাকিয়ে বলল, কি রে, কথা শুনতে পাচ্ছিস না? যা এখান থেকে, সোজা রুমে। কুহু মাথা নাড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত তাকিয়ে আছে রোহান। যখন ও চোখের আড়াল হলো তখন রোহান চোখটা সরিয়ে বিছানাটায় গা এলিয়ে দিতে ভাবতে লাগলো সেই দিনের কথা, যে সময়টাতে কুহু তার মামার বাড়ি থাকতো। কুহুর প্রতি মাত্রাধিক আসক্ত হয়ে পড়ে রোহান। প্রায় ছুটি পেলে ছুটে যেত রোহান তার মামার বাড়ি, কারণ একটাই, কুহু। যখন ওকে বিদেশে পাঠাবে বলে সবাই জোরাজুরি করছিল, ঠিক তখন সেই সময়ে সে আবদার করবে বসে, কুহুর সাথে যেন বিয়ে দিলেই সে বিদেশে যাবে, নয়তো যাবে না। কিন্তু কুহুর বাবা মানতে নারাজ, কিন্তু রোহানের কুহুকে লাগবে। সবশেষে ওর মা আর ওর ভাই মিলে লুকিয়ে চুপিসারে মসজিদে এক হুজুরকে দিয়ে ধর্মীয় মতে বিয়ে দেন। কুহু তখনও ছোট, পুতুল বিয়ের নাম করে বিয়ে দেওয়া হয়। ওদের বিয়ের ব্যাপারটা শুধু রৌনক, স্মৃতি আর ওর মা জানেন। স্মৃতিকে সবটা জানানো হয়েছে, আর স্মৃতির থেকে সব খবর নিত। তীব্র রিংটনের শব্দে ভাবনা থেকে বের হলো রোহান। ফোনটা হাতে নিয়ে দেখে ওর বন্ধু সোহেলের ফোন। রোহান ফোনটা রিসিভ করে কানে ধরতেই সোহেল বলে উঠল, যার খোঁজ করছিলি তাকে পেয়ে গেছি, কি করব? চোখে চোখ রাখ, আর এ টু জেড আমাকে জানাবি। ওকে। ফোনটা কেটে দিল রোহান। টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে বারান্দায় গিয়ে সেই সিগারেটটা জ্বালিয়ে মুখে পুড়ে নিল। সে জীবনে কত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার কোনো হিসেব নেই। সে খুব চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। তার জীবনে অনেক কিছুই তার পরিবারের কাছে অজানা। সে চায়ও না এখন কেউ জানুক, সময় হলে সবটা জানাবে। এখন শুধু কিস্তি মাত করার জন্য গুটি সাজাচ্ছে। হঠাৎ গাড়ির শব্দ পেতেই নিচের দিকে তাকিয়ে দেখলো গাড়ি থেকে নামছেন সুলতানা সিকদার, চোখে মুখে আভিজাত্য ছোঁয়া। রোহান ভেবে পায় না এইটুকু ছোট একটা মেয়ে রেখে কিভাবে তিনি বিয়ের পিড়িতে বসতে পারলেন। একবারও কি মায়া হলো না তার ছোট্ট মেয়েটির কথা? রোহান বুকে হাত দিয়ে বলে উঠল, ইস, কতই না কষ্ট হয়েছে আমার ছোট্ট পাখিটার। আচ্ছা, আজ যখন কুহু তার মার সম্মুখী হবে তখন কতটাই না কষ্ট পাবে। আচ্ছা, কুহু কি কাঁদবে? ইয়া রব, কুহু কি কাঁদবে? কুহু কাঁদবে কথাটা মনে হলেই রোহানের বুকের ভিতরটা কেঁপে উঠল। ইস, সে তো তার ছোট্ট পাখিটার চোখের কান্না সহ্য করতে পারবে না। সমস্যা নেই কুহু, আমি ঠিক সামনে নেব, তুই কষ্ট পাস না। আমি রোহান আহমেদ থাকতে তোকে কষ্ট স্পর্শ করতে দেব না। সব কষ্ট আমি বুক পেতে নিয়ে নেব, ভয় পাস না, আমি আছি। রোহান রুম থেকে বের হয়ে কুহু রুমের কাছে গিয়ে দেখলো কুহু রুমেই আছে। তার মানে সে এখন আপাতত সেই মহিলার মুখোমুখি হতে হবে না, আপাতত নিশ্চিত। সে নিচে নেমে দেখে কুহুর মা আর ওনার হাজবেন্ড সোফাতে বসে আছে। তার মা এর সাথে কথা বলছে। রোহান কিছু না বলে চুপচাপ তার মতো করে সোফার এক সাইডে বসে পড়ে। রোহানকে দেখে কুহুর মা সুলতানা সিকদার বলে উঠল, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকাটা কি স্বাভাবিক না? ভালো থাকার জন্যই তো নিজের একটা অংশ ফেলে রেখে আরেকটা সংসার পেতেছেন। আপনার সে অংশটার প্রতি কোনো দায়িত্ব নেই, কিছুই নেই। একটিবার খোঁজ নেননি বেঁচে আছে নাকি মরে গেছে। কেমন মা আপনি? আপনাকে আমার খালামণি বলতে ঘৃণা লাগে। সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না মা, মা হওয়ার জন্য যোগ্যতা লাগে, যেটা আপনার নেই। রোহান, ভুলে যেও না আমি তোমার খালামণি। আমি ভুলিনি। তুমি কিছু জানো না? আমি সব জানি, কোনো কিছু আমার অজানা নয়। শুধু রেডি থাকুন, সব ফল পাবেন আপনারা। আপনাদের খারাপ সময় শুরু হয়ে গেছে। রোহান, এইটা কি ধরনের বেয়াদবি? সরি বলো। আমি ভুল করিনি, সরি বলার প্রশ্ন ওঠে না। আমি উঠছি। বলেই চলে গেল। এদিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে সুলতানা সিকদার আর শাহিন সিকদার। মিসেস সালমা আহমেদ কি করবেন তিনি একটু মেকি হেসে বললেন, অনেক দূর থেকে এসেছিস, যা তো ফ্রেশ হয়ে নে। আর বাকি সবাই কোথায়? ওরা আসবে একটু পরে। ও আচ্ছা, এতটা পর জার্নি করে এসে নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছিস। যা রুমে যা, ওপরে ডান সাইডে 3 নাম্বার রুমটা তোদের, যা। ওনারা ব্যাগ হাতে নিয়ে রুমে চলে গেল। ওদের যাওয়ার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল সালমা আহমেদ। একে একে সকল মানুষ আসতে শুরু করলো। রৌনকের ফ্রেন্ড সার্কেল আসলো, তারপর রোহানের চাচি আর তার মেয়ে মৌ।
মামাবাড়ি থেকে এসে পড়ল। রোহানের ফুফু ও তার 2 ছেলে 1 মেয়ে। একজনের নাম সজীব, রাজীব, আর মেয়ের নাম মোনা। সজীব এবার অনার্স শেষ বর্ষের স্টুডেন্ট, আর রাজীব সে তার বাবার সাথে ব্যবসা করে। বাড়িতে জমজমাট পরিবেশ। এত মানুষ দেখে রোহান বিরক্ত, কারণ তার মনে একটাই ভয়, তার পরিটার উপর না কারো নজর পড়ে যায়। এত ছেলে মানুষের আশার কি আছে, মনে মনে ভাবতে লাগলো। এইদিকে স্মৃতির তো আনন্দের শেষ নেই, কখনো এইখানে তো ওখানে, কখনো ওখানে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যেই রোহানের চাচি শায়লা আহমেদ বলতে লাগলো, সালমা বু, কুহু কোথায় গো? ওকে তো দেখছি না। ওকে বলো তো সবার জন্য কিছু নাস্তা বানিয়ে আনতে। এই কথাটাই যথেষ্ট ছিল রোহানকে রাগিয়ে তোলার জন্য। রোহান ক্ষিপ্ত মেজাজে বলল, কেন চাচি, কুহুকে কি দরকার তোমার? নিজের হাত নেই, নিজে বানিয়ে খেতে পারো না? এই কয়দিন তো দিব্যি বাপের বাড়িতে ঘুরে এসছ, এইবার একটু গতটা খাটাও। বাচ্চা মেয়ে এত জন নাস্তা কি করে বানাতে পারবে? বাড়িতে 3-3টা কাজের লোক কি এমনি এমনি নিয়ে এসছে? কাজ করানোর জন্য মায়ের উপর এবং কুহুর উপর কোনো কিছুর জন্য তোমরা কেউ কোনো প্রকার জোর খাটাবে না। আমি ক্লিয়ার? রোহানের ফুফু রাজিয়া হাওলাদার বলে উঠল, বাড়িতে থাকে একটু কাজ করলে ক্ষতি কি? লাইক সিরিয়াসলি ফুবু, এটা কেমন কথা? তোমার ভাইয়ের অঢেল টাকা, এই টাকা নিয়ে কি তিনি কবরে যাবেন? তার থেকে ভালো একটা সবের কাজ করুক, এই এতিম মেয়েটির পেছনে খরচ করুক, তাতে যদি ওনার পাপটা কমে। রোহান, তুই কুহুকে এতিম বলছিস, তাও আবার ওর মায়ের সামনে? তাই নাকি ফুফুমণি? কেমন মা? যে মা নাকি ওকে অবহেলা অনাদরে ফেলে রেখেছিল সেই মা? এই মা থাকার চেয়ে না থাকাই ভালো। এত পাগল নিয়েও নিজের সন্তানকে নিজের থেকে আলাদা করতে চায় না। আর উনি কি সুন্দর অবলীলায় উনি মেয়েটাকে ছেড়ে দিল। পাষণ্ড মহিলা, আমি ঘৃণা করি। আমি কুহুকে কখনই ওনার সংস্পর্শে আসতে দেব না। তুই না দেওয়ার কে? সেই কৈফিয়ত আমি তোমাদের দিতে বাধ্য নই। কুহু রুমে শুয়ে আছে বলে ভুল হবে, ঘুমিয়ে আছে। প্রচন্ড জ্বর এসেছে হঠাৎ, মনে হয় কালকে অবেলায় শাওয়ার নেওয়াতে ওর জ্বর এলো। কম্বল মুড়িয়ে ঘাপটি মেরে ঘুমিয়ে আছে। স্মৃতিকে আলাদা ডেকে স্মৃতির কাছ থেকে কুহুর রুমের একটা এক্সট্রা চাবি নিয়ে এসেছে রোহান চাবিটা দিয়ে লকটা খুলে নবটা ঘুরিয়ে ভিতরে ঢুকে দেখলো দিনের বেলাতেও অন্ধকার করে রেখে শুয়ে আছে। কুহুর পাশে বসে আস্তে করে বসে পড়লো। তারপর কুহুর অগোছালো লম্বা কেশে হাত দিয়ে বলল, আমার কেশবতী কন্যা। তারপর আস্তে করে হাতটা কুহুর কপালে ছোঁয়াতেই রোহান চমকে উঠে হাতটা সরিয়ে নিল। প্রচন্ড জ্বরে পুড়ে যাচ্ছে মেয়েটা। ইস, এখন কতই না কষ্ট পেতে হচ্ছে। রোহান আবারও নিচে গেল। সবার অগোচরে সে কিচেন থেকে খাবার এনে কুহুকে উঠিয়ে খাইয়ে দিতে লাগলো। কুহু পাখি, একটু খেয়ে রে, চিকেন স্যুপ এনেছে। একটু না খেলে ওষুধ খাওয়াতে পারবো না। অচেতন কুহু কি আর আদৌ শুনতে পেল রোহানের এই ছটফটানির কণ্ঠস্বর? সে অবস্থায় কুহুকে কয়েক চামচ স্যুপ খাইয়ে দিলে ড্রয়ার খুলে জ্বরের মেডিসিনটা নিয়ে কুহুকে খাইয়ে দিল। তারপর ওয়াশরুম থেকে মগটা নিয়ে সেইটাতেই তার রুমালটা ভেজিয়ে কুহুর কপালে রাখলো। অন্ধকার রুম, শুধু ড্রিম লাইট জ্বলছে। স্মৃতির রওনক আর রোহান বসে আছে কুহুর রুমে। কুহুর জ্বরটা এখনো কমলো কিছুটা, তবে বেশ দুর্বল হয়ে পড়েছে। সালমা আহমেদ মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে কুহুকে। সন্ধ্যা হলো, চারিদিকে মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। রোহান রওনককে বলল, তুমি যাও, আর আমি আর স্মৃতি আছে। স্মৃতি যাবে না রে আমার সাথে? না, যাওয়ার দরকার নেই। ওখানে সব ছেলে মানুষ থাকবে, ওদের মাঝে গিয়ে লাভ নেই, বরং ও আমার কাছেই থাক। সে কি ভাই, এর ব্যাচেলার পার্টিতে বোন দুটো থাকবে না? না, থাকবে না। খুব সুস্থ থাকলে আমি ওকে এতগুলো ছেলের মাঝে যেতে দিতাম না। যাও, তুমি রেডি হয়ে ক্লাবে চলে যাও। তুইও যাবি না? ওখানে তো তোর হবু ভাবি আসবে। ভাই, তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? কি বলছো তুমি? আর আমার অসুস্থ বউটাকে রেখে আমি এখন তোমার সাথে ক্লাবে গিয়ে ধেয়ে ধেয়ে করে নেচে বেড়াবো? ওর কথা ধরন শুনে স্মৃতি হেসে দিল। রওনক তার মাথায় হাত দিয়ে বলল, তুই এমন কেন? জানি না, যাও তো। রওনক উঠে চলে গেল। কুহু ঘুমের ঘোরে পানি পানি করে উঠল। রোহান স্মৃতিকে বলল, এই শ্রুতি, যাও তো, ফ্লাক্স থেকে গরম পানি মিশিয়ে বাটিতে পানি নিয়ে আয়। রোহানের কথা মতো স্মৃতি এই বাটিতে গরম পানি আর ঠান্ডা পানি মিক্স করে এনে দেয়। তারপর রোহান একটা চামচের সাহায্যে একটু একটু করে পানিটা মুখে দেয়। ঘুমের ঘোরে পানিটা খেয়ে নেয়। রোহান স্মৃতিকে বলল, এই শ্রুতি, ওর শরীরটা একটু মুছে দে, আমি বাইরে ওয়েট করছি। আর শোন, ড্রেস চেঞ্জ করে তার উপর শীতের জামা পরিয়ে দিবি, বুঝলি?
স্মৃতি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিতে রোহান বাহিরে চলে গেল। আর স্মৃতি একটা বড় গামছাটা ভিজিয়ে এনে আস্তে আস্তে কুহুকে টেনে বসিয়ে দিয়ে তারপর শরীরটা সুন্দর করে মুছিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে তারপর সুন্দর একটা জ্যাকেট পরিয়ে দিল। স্মৃতির ডাকে রোহান রুমে ঢোকে। তাদের দুই ভাই বোনের প্ল্যান আজ সারা রাত কুহুর কাছেই থাকবে। ওর পাশে এখন কাউকে থাকা দরকার। কাল মেহেদির অনুষ্ঠান, আর আজ কুহুকে সুস্থ করার চ্যালেঞ্জ নিয়েছে এই দুই ভাই বোন। রোহান স্মৃতিকে বলল, কাল তো মেয়েদের অনুষ্ঠান, ওর জন্য কিছু কেনা হয়েছে? হয়েছে, তবে দামি না, কম দামি। আর রংটাও ভালো না, আমার পছন্দ হয়নি। মা বোধহয় আলাদা করেই কিছু কিনে রেখেছে। ও আচ্ছা, নে আমার ফোনটা দেখে তোদের দুজনের জন্য ভালো দেখে কিছু ড্রেস অর্ডার করে দে। ওদের দেওয়া কোনো কিছুই কুহুকে পড়তে হবে না। রোহানের কথা মতো স্মৃতি বেশ কিছু ড্রেস আর কসমেটিক্স আর দুজনের জন্য গোল্ডের চেইন, কানের ঝুমকো আর আংটি অর্ডার দিল। তারপর আবারও মনে হলো তার আপুমনির কোনো ভালো জুতো নেই। সে ওর আপুমনির জন্য বেশ কয়েকটা জুতো অর্ডার দিল। রোহানের দিকে ফোনটা এগিয়ে দিতে রোহান সবকিছুর লিস্টটা দেখে নিয়ে বলল, বাহ, ভালোই তো টাকা খরচ করে শিখে গেছিস। তুই তোর আপুমনিকে কেন শেখাস না? আপুমনিকে মা আর ভাইয়াই শুধু হাত খরচ দেয়, আর কেউ দেয় না। আর আপুমনি 3-4টা টিউশনি করে। রোহান শুধু শ্বাস ফেললো। রোহান ফোনটা হাতে নিয়ে বলল, দে খাবার অর্ডার দে। কুহুর জন্য স্যুপ আর তোর আর আমার জন্য যা ইচ্ছা অর্ডার কর। স্মৃতি তাই করলো। ওর জন্য স্যুপ আর ওদের জন্য বাঙালি কিছু খাবার অর্ডার করলো। 2 ঘন্টা পর সব অর্ডারগুলো আসলো। কলিং বেল বাজতে মিসেস সালমা আহমেদ দরজাটা খুলে দেখলো দুটো লোক। একজনের হাতে কিছু শপিং ব্যাগ, আরেকজনের হাতে খাবারের প্যাকেট। রোহান ধীর পায়ে সামনে এসে বলল, মা, আমি অর্ডার করেছিলাম। বলে সবার কাছ থেকে সবকিছু নিয়ে নিল আর বলল, পেমেন্ট চেক করে নেবেন, অনলাইনে দিয়ে দিছে। বলে 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে চলে গেল রুমে। সবাই ওর যাওয়ার পানে তাকিয়ে আছে। রোহান রুমে এসে সবকিছু বিছানার উপর রেখে খাবারের বক্স খুলতে খুলতে বলল, দুটো প্লেট নিয়ে আয় তো। এই রুমেই প্লেট আছে 2টো। অনেক সময় আমি আর আপুমনি একসাথেই মুভি দেখতে দেখতেই খাই। চোখ ছোট করে তাকিয়ে রোহান বলল, ফোন কোথায় পেলি তোরা? ওমা, আপুমনি টাকা জমিয়ে ফোন কিনেছে। ও, কোথায় সেই ফোন? জানি না, আপুমনি বলতে পারবে। স্মৃতি ড্রয়ার খুলে 2টো প্লেট নিয়ে ওয়াশরুম থেকে ভেতরে গিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে ভালো করে ধুয়ে নিল। তারপর খাবারগুলো সার্ভ করে খাওয়া শুরু করলো। ওরা খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে রেখে রোহান স্যুপের বাটিটাতে স্যুপ নিয়ে ঘুমানোর অবস্থায় কুহুকে খাইয়ে দিল। তারপর অল্প একটু পানিতে জ্বরের মেডিসিনটা গুলিয়ে কুহুকে খাইয়ে দিয়ে লাইটগুলো বন্ধ করে শুধু টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে রেখে স্মৃতিকে বলল কুহুর পাশে শুয়ে পড়তে। তুমি কোথায় শুবে ভাইয়া? আমি এই সোফাটাতে আছি, সমস্যা নেই। তোমার কষ্ট হবে না? না, হবে না, অভ্যাস আছে। নে ঘুমা। চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করলো। মধ্যরাতে কুহুর জ্বরটা কমে গেছে। গোটা একটা দিন কুহু শুধু ঘুমিয়েই পার করলো। ভাবা যায় কি ভয়ঙ্কর একটা কাহিনী। আর মোড়া দিয়ে শোয়া দেখে উঠে বসতেই সোফার মধ্যে রোহানকে ঘুমন্ত অবস্থায় দেখে চোখ বড় বড় করে তাকায় কুহু। তারপর পাশে তাকিয়ে দেখে স্মৃতি তার রুমে বিছানার কাছে ধীর পায়ে নেমে রোহানকে ডাকতে নিলেই রোহান আচমকা চোখটা খুলে ফেললো। কুহু থতমত খেয়ে গেল। এই প্রথম এত কাছ থেকে রোহানকে দেখছে কুহু। রোহানের চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে সদ্য ঘুম থেকে ওঠা তার মায়াবিনীর দিকে। এলোমেলো চুল, মুখে এখনো ঘুম ঘুম ভাব, বেশ লাগছে তাকে। হঠাৎই রোহান কুহুর কোমর জড়িয়ে ধরে রোহানের কাছে নিয়ে এসে বলল, যাক, জ্বর কমেছে তাহলে আপনার। এদিকে আমি তো মহা টেনশনে পড়ে গেছিলাম। সেটা যদি কেউ জানতো তাহলে তো হতোই। কুহু এখন চুপ করে দাঁড়িয়ে আছে। কি করবে কুহু? জীবনে প্রথম কোনো এক নরের স্পর্শে তার শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। হৃৎপিণ্ডটাও কেমন কেঁপে কেঁপে উঠছে। ভয়ে নেত্রজোড়াটা বন্ধ করে নিল। কুহুর এরকম অবস্থা দেখে রোহান ঠোঁট কামড়িয়ে হেসে দিয়ে কুহুকে ছেড়ে দিল। কুহু ছাড়া পেতে এই নেত্রজোড়াগুলো খুলে ফেলল। রোহান পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য বলল, ভালো করে ফ্রেশ হয় না। কাল গোটা একটা দিন তুই ঘুমিয়ে কাটিয়েছিস। আজ তো ভাইয়ের মেহেদির সন্ধ্যাতে সুন্দর করে সেজেগুজে আসবে। ওই যে দেখ, টেবিল ভর্তি শপিং ব্যাগ, সেগুলোতে তোর জন্য বাড়িতে পরা ভালো কিছু ড্রেস আর ভাইয়ার বিয়েতে পরার জন্য কিছু ড্রেস আছে। তোর পছন্দের মতো পরে নিস। আর শোন, এখন এই দুর্বল রুম থেকে বের হওয়ার দরকার নেই। রুমেই খাবার নিয়ে আসবো, রুমেই খাবি। কিন্তু কোনো কিন্তু নয়, কেউ কিছু বলবে না। কেউ কিছু বললে আমি আছি তো। কুহু আর কথা বাড়ালো না। আলমারি থেকে এক সেট জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে রোহান খাবারটা নিয়ে হাজির।
কুহুকে চোখের ইশারায় খেতে বলল। কুহু কোনো কথা না বলে চুপচাপ খাবারটা নিয়ে খাওয়া শুরু করে। কুহুর খাওয়া হয়ে গেলে রোহান প্লেটগুলো নিয়ে নিচে রেখে এসে তারপর কুহুকে সে বলে সে তার রুমে চলে যায়। আজ সারাটা বেলা কুহুর খুব বিরক্ত লেগেছে, কারণ রোহান, স্মৃতি আর রওনক কেউ তাকে ঘর থেকে বের হতে দেয়নি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। একটু পর মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে। কুহু একটা কলাপাতা রঙের শাড়ি লেহেঙ্গা পরে নেয়, তারপর খুব সিম্পল ভাবে সেজে নেয়। চোখে কাজল, চোখে হালকা আইশ্যাডো আর আইলাইনার দিল, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক দেওয়া আর হাত ভর্তি চুড়ি। ব্যাস, এইটুকুতেই যথেষ্ট লাগছে। মেহেদির অনুষ্ঠানটা ছাদের উপর করা হয়েছে। কুহু ছাদের উপর যেতেই একজোড়া তৃপ্ত নয়ন তাকিয়ে আছে তার পানে। চোখ জোড়া কেবলই মুগ্ধতা বিরাজ করছে। কিন্তু ছাদে এসেই মন খারাপ হয় কুহু। আঁখি পল্লবে ভিড় করে মেঘ যে কোনো মুহূর্তে টুপ করে গড়িয়ে পড়বে। সব মুরব্বীদের সাথে বসে গল্প করছে তার মা, তাকে দেখেও না দেখার ভান করে আছে। খুব কষ্ট হচ্ছে কুহুর। রোহান কুহুর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, পৃথিবী সবই আপন হয় না, পৃথিবীতে কিছু মান নিষ্ঠুরও হয়, জেনে রাখো তুমি। যদি কখনো একা একা পথ চলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে ছুটে এসো আমার পানে, আমার বাহু ধরে বেঁধে নেবো তোমাকে। এই কথাটা কি এমন আছে জানেই না কুহু, তবে এই কথাটাই অনেক ভরসা খুঁজে পেয়েছে। রোহান কুহুকে বলল, আয়, ওখানে স্মৃতি আছে, ওখানে গিয়ে বসবে। কুহু রোহানের কথা মতো ওখানে গিয়ে বসলো। অনেককে চিনে, আবার অনেককে চিনে না। যাদেরকে চিনে তাদের বেশিরভাগই সম্পর্কই ভালো না। রওনক কুহুকে দেখে হেসে বলল, কি রে বুড়ি, এত দেরি করে এলি কেন? একটু দেরি হয়ে গেছে, সরি। কোনো ব্যাপার না। পার্লারের এক মহিলাকে বলল কুহুকে মেহেন্দি পরিয়ে দিতে। কুহু পার্লারের মহিলাকে বলল, একদম সিম্পল একটা ডিজাইন দিবেন। কুহুর কথা মতোই পার্লারের মহিলা তাই করলো। কিছুক্ষণ পর রোহান আর তার দুই ফ্রেন্ড এসে বসলো তাদের পাশে। রোহানকে কুহুর পাশে বসে থাকতে দেখে মন প্রচন্ড ক্ষোভ নিয়ে তাকাচ্ছে। মেহেদির পর্ব শেষ। রোহানকে সবাই ধরলো গান গাওয়ার জন্য। রোহান গিটারটা হাতে নিয়ে বলে উঠলো, এই গানটা আমি আমার সর্বাধিক প্রিয় মানুষকে ডেডিকেট করছি। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো, ভালোবাসতো। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো, ভালোবাসতো। এই জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো, ভালোবাসতো। লা 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 লা, লা 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 লা। গান শেষ হতেই হাততালি দিল সবাই। কুহুর এত হইচই ভালো লাগছে না, তাই কুহু সবাইকে বলে ছাদ থেকে নেমে যেতে নিল। কিন্তু ছাদ থেকে নেমে যেতে নিলেই বাঁধলো এক বিপত্তি। হুট করেই কে যেন কুহুকে সিঁড়ির থেকে ধাক্কা দেয়। বিকট একটা চিৎকার দিয়ে ওঠে কুহু। কুহুর গলা শুনে রোহানের অন্তরাত্মা কেঁপে উঠল। সব ফেলে দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে থমকে গেল। রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে কুহু। এই অবস্থায় কুহুকে দেখে রোহানের দুনিয়াটা ঘুরে গেল। মনে হচ্ছে দামি কোনো জিনিস হারিয়ে ফেলেছে। রোহান দৌড়ে কুহুর কাছে গিয়ে কুহুকে বুকের সাথে চেপে ধরে বলল, চিন্তা করিস না, আমি আছি, তোকে এখন হসপিটাল নিয়ে যাব, তোর কিচ্ছু হবে না। কুহুকে কোলে তুলে নিয়ে সে খুব সাবধানে সিঁড়ি বেয়ে নিচে নেমে গাড়িতে উঠে রওনা দিল হসপিটালের দিকে। বাড়ির থেকে শুধু স্মৃতি, রওনক আর সালমা আহমেদ এসেছেন, আর কেউ আসেননি। মাথায় খুব বাজেভাবে ইনজুরি হয়েছে। রোহানের সাদা পাঞ্জাবিটাতে তরতাজা রক্তের দাগ স্পষ্ট। পাগলের মতো করছে রোহান। মনে প্রাণে শুধু রবকে স্মরণ করে যাচ্ছে। ওটির সামনে বসে আছে। ওটির লাইটটা অফ হতেই সবাই দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ডাক্তারকে ঘিরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কুহু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছেন, তবে খুব বেশি আঘাত পেয়েছে মাথায়। আমরা স্টেজ করে দিয়েছি, একটু পরে কেবিনে দেওয়া হবে।
কুহুকে বেডে শিফট করে দিল। ডক্টর বলে গেছে ঘন্টা খানিকের পর জ্ঞান ফিরবে। বারবার ঘড়িতে টাইম দেখে চলেছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে জ্ঞান ফিরল কুহুর। কুহুর জ্ঞান ফিরতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। রোহান কুহুর পাশে বসে বলল, খুব ব্যথা করছে। কুহু একবার চোখ বন্ধ করেছে তো আবার খুঁজে, তারপর বলল, ভাইয়া লাইটটা অফ কেন? জ্বালিয়ে দিন। লাইট জ্বালিয়ে দিব কি? লাইট তো জ্বলছে। মুহূর্তে আতঙ্কিত হয়ে উঠল কুহু, তারপর বিচলিত হয়ে বলল, আমি কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা রিল্যাক্স, আমি আছি তো। আস্তে ধীরে চোখ বন্ধ করো, আবার চোখ খোলো। কুহু তাই করলো, কিন্তু ফলাফল জিরো। কুহু কেঁদে উঠল। কুহুকে দু বাহুতে আগলে নিয়ে বলল, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা এখন বলো তো কুহু পাখি, তুমি পড়ে গেলে কি করে? আমি যখন সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নামছিলাম তখন কেউ মনে হয় ধাক্কা দিয়েছে। আচ্ছা আমি আছি তো। ভাইয়া ডাক্তার ডাক তাড়াতাড়ি। ডাক্তার এলো কেবিনে। কুহু পরীক্ষা করে বলল, ও চোখের মণিতে আঘাত পেয়েছে, সমস্যা নেই, চোখের অপারেশন করতে হবে, অপারেশন করলে ঠিক হয়ে যাবে। কুহুকে হসপিটালে রেখে রোহান বাসার দিকে রওনা দিল। কাউকে কিছু না বলে বের হয়ে যাওয়াতে সবাই চিন্তিত হয়ে পড়ল। রোহান নিজের রুমে এসে ল্যাপটপটা অন করে ছাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজটা দেখছে। অবশেষে কাঙ্ক্ষিত ফুটেজটা পেল। ফুটেজটা দেখে রোহানের রক্ত টকবক করে উঠল। রোহান আলমারি থেকে চাবুকটা বের করে রুমের থেকে বের হয়ে নিচে এসে সবার সামনে থেকে মুনাকে টেনে নিয়ে সুইমিং পুলের কাছে নিয়ে এসে এক ধাক্কায় ওকে পানিতে ফেলে দিয়ে তারপর তাকে চাবুক দিয়ে মারতে থাকে। বাড়ির সকলে তাকে থামাতে চাইলেও পারে না। একের পর এক চাবুক মেরেই চলেছে। তারপর চাবুক ফেলে দিয়ে সেও পানিতে নেমে মুনার মাথাটা পানিতে চেপে ধরে বলতে লাগলো, কোন সাহসে তুই কুহুকে শিরো থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলি? আজ তোর জন্য আমার পরাণ পাখিটা চোখে দেখতে পারছে না। আজ তোর জন্য হসপিটালে বেডে শুয়ে ব্যথায় ছটফট করছে। তুই কোন সাহসে আমার কলিজাতে আঘাত করলি? আজ তোর কলিজাটা আমি ছিঁড়ে ফেলবো। বাড়ির সবাই পানিতে নেমে রোহানকে টেনে দূরে সরায়। মনের অবস্থাটাও ভালো। রোহান এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, তুই আমার কলিজাটাকে হসপিটালে পাঠিয়েছিলি না? আজ একই দিনে তোর আমি পাঠালাম। রোহান সবাইকে রেখে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবারও হসপিটালে রওনা দিল। পিছনে ফেলে গেল কিছু মানুষের দৃষ্টি। ডাক্তারের চেম্বারে বসে আছে রোহান। রোহানের বিপরীতে বসে আছে ডাক্তারটা, মুখটা গম্ভীর। নীরবতা ছেড়ে ডাক্তারটা বলল, আপনারা চোখের খোঁজ নিন, আমরাও নিচ্ছি। প্রয়োজন পড়লে আমারটা নিন, আমার চোখ দুটো দিয়ে দিতে চাই। আমার কুহুর চোখে আলো নাই, আমার চোখে আলো দিয়ে কি করব? মিস্টার আহমেদ, পাগলামি করবেন না, আপনি চারিদিকে খোঁজ করুন, আমরাও করছি। ডাক্তারের সাথে কথা বলা শেষ করে তার চেম্বার থেকে বের হয়ে সে কুহুর কেবিনে গেল। গিয়ে দেখে মেয়েটা হাঁটুতে মাথাটা ঠেকিয়ে কাঁদছে। ওর কাদার ফলে শরীরটা প্রতি ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। রোহান গিয়ে ওর পাশে বসে কুহুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কুহু বলল, কে? রোহান ভাই? রোহান হাসলো খানিকটা, তারপর বলল, কিভাবে বুঝলে? আপনার পারফিউমের গন্ধ, আর আমার মন বলছে এটা আপনি। আপনি ছাড়া কেউ হতেই পারে না। এই আদুরে স্পর্শটা আপনার। এই 3 দিনে এত জেনেছিস? এতটা জেনেছিস কি করে? জানি না তো। আচ্ছা জানতে হবে না। কাল ভাইয়ের গায়ে হলুদ। বাড়ির চারিদিকে কত শত লাইট থাকবে, আমার চোখ থাকবে অন্ধকার। কথাটা শোনা মাত্রই রোহানের বুক ছিটে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসার উপক্রম হচ্ছে। কুহু কি ভাবে বোঝাবে? কুহুর থেকে বেশি ওর কষ্ট হচ্ছে। বৃদ্ধার আঙুলের সাহায্যে কুহুর চোখের পানিটা মুছে দিয়ে বলল, রোহান প্রমিস করছে কুহুকে 2-3 ঘন্টার মধ্যে আমি তার চোখের আলো ফুটিয়ে তুলব। কাল তুই চোখের আলোয় সব দেখতে পারবি। আমি এখন বের হচ্ছি। বাহিরে মা, ভাই আর স্মৃতি আছে। একটু পর কেবিনে আসবে। আমি তোর জন্য আলোর ব্যবস্থা করে আসছি। আমি খালি হাতে ফিরবো না, কিন্তু আমি না ফেরা পর্যন্ত কথা দে তুই কাঁদবি না। কুহু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রোহান রুম থেকে বের হয়ে গেল। তারপর বাইরে সকলকে কেবিনে থেকে যেতে বলল। আর এও বলে দিয়েছে কুহুর সামনে যাতে কেউ আর না কাঁদে, আর না কুহুর চুলটা বেঁধে দিতে। এই কথাগুলো বলে রোহান বের হয়ে গেল। রোহানের কথা মতো ওরা তাই করলো। কেবিনে ঢুকে হাসি হাসি মুখ করে কুহুর সাথে কথা বলছে। আর অন্যদিকে রোহানের মা কুহুর চুল সুন্দর করে বেঁধে দিয়ে কুহুকে ঘুম পাড়াচ্ছে। এক পর্যায়ে কুহু ঘুমিয়ে গেল। চিন্তিত মনে বসে রইল 3টি মানুষ। রোহান করিডোর দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখতে পেল বাড়ির মানুষগুলোকে দেখে রোহানের শরীরের রক্ত আগ্নেয়গিরির মতো টকবগিয়ে ফুটতে লাগলো।
দিক শূন্য হয়ে রোহান সেই দিকে চলে গেল। রোহানকে দেখে ওরা সবাই ভয়ে তটস্থ হয়ে গেল। রোহানের বাবা বলল, দেখো রোহান, একদম কোনো সিন ক্রিয়েট করবে না। সিন ক্রিয়েট করলে মেরে তোমার পিঠের ছাল চামড়া তুলে নিব। মিস্টার আহমেদ, আমি আপনার সাথে কথা বলছি না, আর না আমি ইন্টারেস্টেড। সবাইকে ঠেলে আইসিইউর ভেতরে ঢুকে ডাক্তারদের হম্বিতম্বিক করে বলল, যতক্ষণ আমার কুহুর জন্য চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না, ততক্ষণ ওর সকল প্রকার ট্রিটমেন্ট বন্ধ। শুধু অক্সিজেন চলবে, আর কিছুই না। দেখ রোহান, আমার মেয়েটা মরে যাবে, দুহাই তোর, তুই এমন করিস না। রোহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, মরু তো আমার কুহু পাখি যেতেও পারতো, কিন্তু আল্লাহ লাখ লাখ শুকরিয়াও বেঁচে আছে। রোহান মনের দিকে তাকিয়ে বলল, ও মরবে না, অক্সিজেন মাস্ক চলছে। শুধু ট্রিটমেন্ট বন্ধ থাকলো যতক্ষণ না আমি চোখ নিয়ে আসে। কথাটা বলে সবাইকে উপেক্ষা করেই চলে যাচ্ছিল। এমন সময় কুহুর মা বলে উঠল, এইটা তোমার কেমন শিক্ষা? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? রোহান তাচ্ছিল্য হেসে পকেটে হাত গুজে বলল, আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই। আপনার সাথে কথা বলতেও রুচিতে বাধে, ঘৃণা হয় আমার, বমি বমি পায়। কথাটা বলে সে চলে গেল। গাড়িতে বসে কল বসালো সোহেলকে। রিং হওয়ার সাথে সাথে বলল, মামা তুই কই? তোর আমার দরকার। খালি কইয়া দেখ, নিজের জীবনটা পর্যন্ত হাজির করমু। জীবন লাগবো না, চোখ লাগবো। তারপর কুহুর ঘটনাগুলো খুলে বলল, তোর বাড়ির আশেপাশে যতগুলো হসপিটাল আছে খুঁজে নে। যদি না পারিস তাহলে প্রয়োজন পড়লে জ্যান্ত মানুষের চোখ তুলে নেব। তবু আজকের মধ্যেই চোখ লাগবে, মানে লাগবে। আরে চিন্তা করিস না, আমি দেখছি, আল্লাহ ভরসা। রবি ভরসা। কথাটা বলে ফোনটা রেখে গাড়িটা স্টার্ট দিল। বেশ অনেক দূর একটা হসপিটালে যায় রোহান। তারপর হসপিটালের ম্যানেজারের সাথে কথা বলে চোখ পেয়ে যায়, তাও একটা মেয়ের চোখ। ওই বাড়ির মেয়েটার সাথে কথা বললে তারা রাজি হয়। মৃত ব্যক্তির চোখ রেখে কি আর করবে, শেষে চোখ নিয়ে ফিরে যায়। তবে যথেষ্ট টাকা দিয়ে আসে। দেখে বোঝা যায় ওই ফ্যামিলিটার সচ্ছল নয়। হাবিজাবি চিন্তা বাদ দিয়ে সোহেলকে কল করে বলল, আমি হসপিটাল যাচ্ছি, তুই আয় হসপিটালে। এর চোখ পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রবির অশেষ শুক্রিয়া। কথাটা বলে ফোনটা কেটে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। খুব স্পিডে গাড়ি চালাচ্ছে। অবশেষে সে পৌঁছায় হসপিটালে। সবার আগে ডাক্তারের চেম্বারে যায়। গিয়ে দেখে ডাক্তার নেই। ঠান্ডা মেজাজটা তরতর করে গরম হতে শুরু করলো। নেই মানে কি, একটা পেশেন্ট রেখে উনি বাড়িতে গিয়ে নিশ্চিন্তে কিভাবে ঘুমাতে পারেন? খুব জোর জবরদস্তি করে একটা নার্সের থেকে ডাক্তারের বাড়ির ঠিকানাটা নিয়ে নেয়। তারপর সে ওটি রেডি করতে বলে চলে যায় ডাক্তারকে আনার উদ্দেশ্যে। এদিকে ডাক্তারকে কল করে বলে ও মুনের ট্রিটমেন্ট চালু করা যাচ্ছে না। ডাক্তার রোহানের কথায় ভয় পেয়ে আছে। মুনের মা বাবা, ভাই আর রোহানের বাড়ির সবাই আজহারি করছে। রোহান শুনেও না শোনার ভান করে ওদের পাশ কাটিয়ে চলে গেল। ওদের আজহারি, ওদের আর্তনাদ রোহানের মনে পৈশাচিক আনন্দ দিচ্ছে। রোহান বাঁকা হেসে গাড়িতে উঠতে নিলে রোহানের বন্ধু সোহেল সেই মুহূর্তে চলে আসে। রোহানের সামনে বাইকটা দাঁড় করিয়ে দিয়ে বলল, কই যাচ্ছিস? ডাক্তারকে তুলে আনতে। ডাক্তার হসপিটালে নেই, বাড়ি গেছে। আমিও যাচ্ছি। তোর বাইকটা দে তো। ঠিক আছে চল, দুজনই একসাথে যাই। রোহান বাইক চালাচ্ছে, সোহেল পিছনে বসে আছে। রোহান হাই স্পিডে বাইক চালাচ্ছে। নার্সের দেওয়া ঠিকানা অনুযায়ী ওরা পৌঁছে গেল ডাক্তারের বাসায়। কলিং বেল বাজিয়ে যাচ্ছে, দরজা খোলার নাম নেই। প্রচন্ড রাগ হচ্ছে রোহানের। একাধারে কলিং বেল বাজাতে বাজাতে তারপর ডাক্তার হোসেন দরজা খুলে দিল। দরজা খোলা পেতেই রোহান রুমের ভিতরে ঢুকে ডাক্তার হোসেনের গেঞ্জির কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, সাহস কি করে হয়? তোর পেশেন্ট ফেলে রেখে বাড়িতে এসে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন? থতমত খেয়ে গেল ডাক্তার। তারপর আমতা আমতে করে বলল, আপনারা তো আর চোখের ব্যবস্থা করতে পারেননি, তাই আমি আর কতক্ষণ অপেক্ষা করব, সেই জন্য আমি চলে এসেছি। ডাক্তারের কথাটা বলতে দেরি হলো, কিন্তু পরপর দুগালে চড় পড়তে দেরি হলো না। রোহানের কথা না বাড়িয়ে সোহেলকে বলল ডাক্তারের ঘাটটা ধরে নিয়ে যেতে। সোহেলও তাই করলো। ডাক্তারের ঘাটটা ধরে বাইরে বের করলো। তারপর বাইকে উঠালো। সোহেলও তার পিছনে বসলো আর রোহানের সামনে বসে বাইক স্টার্ট দিল। রোহান পাগলের মতো বাইক চালাচ্ছে। ডাক্তার ভয় পেয়ে বলল, ভাই একটু আস্তে চালান। রোহান বাইক চালাতে চালাতে বলল, আমার কাছে এই মুহূর্তে প্রতিটা সেকেন্ডে মহামূল্যবান। রাত হলো, রাস্তা যানজট ছিল, তবে অল্প বিস্তর। তাই রোহানরা দ্রুত হসপিটালে পৌঁছে গেল। সোহেলকে বলল, তুই ডাক্তারকে নিয়ে কেবিনে আয়, আমি আসছি। 5 নম্বর কেবিনটাতে যাবে। সোহেল ডাক্তারকে নিয়ে দ্রুত গতিতে হসপিটালের ভিতরে ঢুকে লিফটে উঠে বাটন প্রেস করে। খুব তাড়াতাড়ি পৌঁছে গেল কুহুর কেবিনে।
কুহুর কেবিনে ডাক্তার এসে দেখলো কুহু ঘুমাচ্ছে। কুহুর পাশে রাখা সুইচে চাপ দিতে একটা নার্স আসলো। ডাক্তারটা নার্সটিকে বললো চেক আপের জিনিসপত্র নিয়ে আসতে। ডাক্তারের কথা মতো নার্সটি চলে গেল চেক আপের জিনিস আনতে। রোহান যখন বাইকটা পার্কিং করে আসছিল করিডোর দিয়ে, ঠিক সেই সময় দেখতে পেল তার বাড়ির লোকগুলো দাঁড়িয়ে আছে। রোহানকে দেখে রোহানের বাবা এগিয়ে এসে বলল, ওর ট্রিটমেন্ট চালু করতে বল। অসম্ভব। যতক্ষণ না কুহু তার চোখ দিয়ে সব দেখবে ততক্ষণ ওর ট্রিটমেন্ট বন্ধ। কুহু যদি আলো দেখতে না পারে তাহলে মনও আর আলো দেখবে না। এত পাষণ্ড হলি কবে থেকে? তোমারই তো বিয়েছে, তোমার মতই হব, সিম্পল। কথাটা বলে সবাইকে তোয়াক্কা না করে সে চলে গেল। কুহুর কেবিনে গিয়ে দেখে কুহুর চেক আপ চলছে। ডাক্তার নার্সটির দিকে তাকিয়ে বলল, ওকে রেডি করুন, ওকে ওটিতে নিয়ে যাব। আর ওটি রেডি করুন। ওটি রেডি আছে, মিস্টার আহমেদ যাওয়ার আগে বলে গিয়েছেন। একটা নার্স এসে ওটির ড্রেস দিয়ে গেল। রোহান কুহুর পাশে বসে বলল, একদম ভয় পাবি না, আমি তোর সাথে থাকবো। এই কথাটা শুনে উপস্থিত সকলের চোখ বড় বড় হয়ে যায়। আর ডাক্তার কিছু বলতে নিলে রোহান চোখের ইশারায় থামিয়ে দেয়। তারপর তার মাকে বলে ওকে রেডি করে আনতে। ওকে নিয়ে ওর মা ওয়াশরুমে যায়। ডাক্তার রোহানের দিকে তাকিয়ে বলল, ওটির ভেতরে কেবল ডাক্তার, নার্স আর পেশেন্টই থাকতে পারে। আপনি তো তিনটার থেকে কোনোটাই নন। রোহান ডাক্তারের কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, সব উলট পালট করে ফেলবো। তো আমি রোহান আহমেদ ওর সাথে ওটিতে যাবো। আমি ক্লিয়ার? ডাক্তার ভয়ে কিছু বলল না। ডাক্তার আরেকটা ওটি ড্রেস এনে দিতে বলল নার্সটিকে। নার্সটিও তাই করলো। 2 মিনিটের মধ্যে একটা ওটি ড্রেস এনে দিল। রোহান কোনো বাক্য ছাড়াই পরে নিল। এর মধ্যেই কুহুকে রেডি করে নিয়ে আসলো ওর মা। রোহান কুহুর গাল দুটো টেনে দিয়ে বলল, চল দুইজন ওটিতে যাই। ভয় পাচ্ছিস? কুহুর মাথাটা নাড়িয়ে না বুঝালো। রোহান সবার সামনে কুহুকে কোলে তুলে নিয়ে ওটির দিকে রওনা দিল। সবাই অবাক হয়ে রইল। স্মৃতি ঠোঁট টিপে হাসলো। এই সময় হাসিটা বেমানান, তবুও তার ভাইয়ের পাগলামি দেখে হাসি পেল। বাড়ির সব লোক দেখতে পেল কুহুকে কোলে নিয়ে ওটির দিকে যাচ্ছে রোহান। রোহানের পেছনে পেছনে সোহেল, রৌনক, স্মৃতি, ডাক্তার, নার্স আর রোহানের মা আসছিল। বাড়ির সবাইকে হসপিটালে দেখে খানিকটা অবাক হলেও পরে আর ওইদিকে মাথা না ঘামিয়ে ওটির রুমের দিকে গেল। ওটির বাইরে চেয়ার ছিল, ওখানে বসে সবাই অপেক্ষা করছিল। ওটি শেষে কুহুকে বেডে শিফট করা হলো। কুহুর চোখে এখনো ব্যান্ডেজ লাগানো, একটু পরেই ওর ব্যান্ডেজটা খোলা হবে। ভয় বিরাজ করছে সকলের মনে। রোহান তো মনে মনে রবের নাম নিয়ে যাচ্ছে। ঘন্টাখানিক পর ডাক্তার আসলো। কুহুর চোখের ব্যান্ডেজটা খোলা হলো। তারপর কুহুকে বলল আস্তে আস্তে করে চোখ খুলতে, যাতে চোখের উপর কোনো প্রেশার না পড়ে। কুহু তাই করলো, আস্তে আস্তে করে চোখ খুললো। প্রথমে সবকিছু ঝাপসা দেখছিল, তারপর আবারও চোখ বন্ধ করে তারপর আবারও খুললো। এইবার সবটা ক্লিয়ার দেখতে পাচ্ছে। সবার চোখে মুখে টেনশনের ছাপ দেখা যাচ্ছে। কুহু একটু হেসে বলল, আল্লাহর রহমতে আমি সবাইকে দেখতে পাচ্ছি। ও দেখতে পাচ্ছে শুনে সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। রোহান কুহুকে বলল, আমি আমার প্রমিস রেখেছি কুহু পাখি, এবার তুমি রেস্ট করো, আমি একটু আসছি। বলে সে চলে গেল। রোহান তার বাড়ির সামনে এসে বলল, আপনাদের ভাগ্য ভালো, কুহু দেখতে পাচ্ছে। আপনাদের মেয়েরও ট্রিটমেন্ট শুরু হবে। ডাক্তারের সাথে কথা বলে ট্রিটমেন্ট চালু করতে বলো। এক পলক ওর দিকে তাকিয়ে দেখলো শরীরে বিভিন্ন জায়গায় রক্ত জমাট হয়ে আছে। রোহান একটা তৃপ্তিকর হাসি দিল। রোহান আবার কুহুর কেবিনে আসলো। তারপর বলল, তোমরা এখন চলে যাও, ভাইয়ের গায়ে হলুদের প্রিপারেশন নাও। গায়ে হলুদও হবে, বিয়েও হবে। কিন্তু কুহু? কুহুকে রিলিজ নিয়ে আমি নিয়ে আসবো। যাও তোমরা। রোহান রৌনকের সামনে গিয়ে বলল, যাও একটু ঘুমিয়ে নাও, তারপর আর পারবো না, পরেতে আবার রুচল শুরু হবে। যাও। রোহানের কথা মতো ওরা চলে গেল। স্মৃতি থাকতে চেয়েছিল কিন্তু ওকে থাকতে দেয়নি রোহান, পাঠিয়ে দিল ওদের সাথে। রোহান একখানে তাকিয়ে আছে তার ঘুমন্ত পরির দিকে। রোহান কুহুর হাতটা ধরে বলল, যত দেখি তোর এই মুখ, মরে যাকে প্রশান্তি, কেটে যায় ক্লান্তি। বুঝলি তো কৌরানি, তুই আর আমি সে ছোটবেলা থেকে একই বন্ধনে বাধা পড়ে গেছে। সময় হলে তোকে জানাবো। ঘুমন্ত অবস্থায় কুহুর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। ঘুমের মধ্যেই কুহু খানিকটা কেঁপে উঠল। রোহান ঠোঁট কামড়ে হেসে উঠল। আমার কুহু। বেলায় 10টায় হসপিটাল থেকে রিলিজ নিয়ে কুহুকে নিয়ে বের হলো বাড়ি যাওয়ার জন্য। রোহান আস্তে ধীরে গাড়ি চালাচ্ছে যাতে কুহুর কোনো প্রকার অসুবিধা না হয়। রাস্তায় জ্যামে আটকালো 1 ঘন্টার মতো। তারপর আবারও গাড়ি স্টার্ট দিল। রোহান দেখলো কুহু ঘুমে মগ্ন, তাই কুহুকে আর ডাকলো না। ডাক্তার অনেক নিয়ম দিয়েছে 1 মাসের মতো, সেই নিয়মগুলো মেনে চলতে হবে।
কুহুকে। রোহান গাড়িটার এসে থামালো বাড়ির বাগানে। রোহান গাড়ি থেকে নেমে তারপর কুহুকে কোলে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। রোহান তার মাকে বলল, ও তো ঘুমিয়ে গেছে, ওকে আমার রুমে নিয়ে যায়। রোহানের মা মাথাটা নাড়িয়ে সম্মতি দিল। রোহান খুব সাবধানে সিঁড়ি পেরিয়ে ওর রুমে ঢুকে কুহুকে শুয়ে দিয়ে ওর উপর কম্বল মুড়িয়ে দিল। তারপর রোহানও ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে কুহুর পাশে শুয়ে পড়ল। মাথাটা ব্যথায় টনটন করছে, এখন না ঘুমালেই নয়, তাই ঘুমিয়ে গেল। কুহু ঘুম থেকে উঠে নিজেকে রোহানের ঘরে দেখে বেশ অবাক হলো। রোহান তখন সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। রোহান কুহুর দিকে না তাকিয়ে বলল, উঠেছিস তুই? কিন্তু আমি এই রুমে কেন? তুই তো বউকে কেন? আমি তোকে নিয়ে এসছি। কখন আসলাম? 3 ঘন্টা হলো। নে এবার ওঠ, ফ্রেশ হয়ে নে। আর শোন, বাথরুমের গিজার অন আছে, অন করে নিবি। আমি আমার রুমে যাব। তুই তো রুমেই আছিস, আর একটা বেশি কথা বললে চড়িয়ে সিধে করে দেব। বেডের একপাশে যত্ন করে রাখা আছে এক সেট কাপড়, নিয়ে ফ্রেশ হয়ে নে। আমি স্মৃতিকে বলছি খাবার দিয়ে যেতে। কুহু জামা নিয়ে ফ্রেশ হতে গেল। রোহান 2-3 বার স্মৃতি বলে ডাকতেই স্মৃতি এসে বলল, কি হয়েছে? তোর অপমান উঠেছে, ফ্রেশ হতে চলে গেছে। চট জলদি খাবার নিয়ে আসবে। 2টো করে মাছ আনবি, তরকারি বেশি আনবি, আর ভাতটা বেশি দিবি। গরু মাংস দিবি নাকি মুরগি দিবি? গরুতে অ্যালার্জি আছে। গো ফাস্ট। স্মৃতি নিচে গেল খাবার আনতে। যতক্ষণ না কুহু বের হচ্ছে ততক্ষণ রোহানের মনটা উসখুস করছে। রোহানের অপেক্ষার অবসান ঘটে ওয়াশরুম থেকে বের হলো কুহু। ভেজা চুলগুলো থেকে পানি ঝরছে। রোহানের হার্ট অ্যাটাক হওয়ার মতন অবস্থা। নারীর রূপ সত্যি ভয়ঙ্কর। রোহান আজ সেটাই টের পাচ্ছে। রোহান বিড়বিড় করে বলতে লাগলো, এই মেয়েটা তো আমাকে শান্তিতে থাকতেই দিবে না দেখছে। কি মুসিবত রে! উফ, এ যে আমার যে এখন যেমন যেমন ফিল হচ্ছে, এখন কি হবে? এই মেয়েটা আমাকে শুধু জ্বালাচ্ছে। সব ঠিক হোক, তারপর আমাকে জ্বালানোর দ্বিগুণ শাস্তি যদি আমি তোমাকে না দিয়েছি, তাহলে আমি রোহান আহমেদি না। রোহানের ফিলিং এর মধ্যে এক বালতি পানি ঢেলে দিল তার ছোট বোনটা এসে। কি জ্বালা! রোহান কুহুকে ডাক দিয়ে বলল, কুহু, বেলকুনি থেকে ভিতরে আয়, স্মৃতি খাবার এনেছে। টেবিলের উপর খাবারটা রেখে স্মৃতি চলে গেল। কুহু ব্যালকনি থেকে এসে চেয়ার টেনে বসে খাবারের উপর থেকে ঢাকনাটা খুলতেই 440 ভোল্টের ঝটকা খেলো। খাবারের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওর তাকানো দেখে রোহানের হাসি পাচ্ছে, কিন্তু রোহান না হেসে গম্ভীর কণ্ঠে বলল, খাবার আনিয়েছি খাওয়ার জন্য, দেখার জন্য না। দয়া করে খাবারের প্রতি নজর না দিয়ে খাবারটা গেলে আমারে উদ্ধার করেন মহারানী। কুহু রোহানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, এত খেতে পারবো না। সমস্যা নেই, গরুর খুঁজা দিয়ে গতি তোর মুখে খাবার দিব। চোখ বড় বড় করে রোহানের দিকে তাকাতেই রোহান বলল, তোর তো খুব সাহস বেড়ে যাচ্ছে। আমার দিকে চোখ বড় বড় করে তাকাস, চোখ খুলে হাতে ধরিয়ে দিব। ইস, সবে মাত্র নতুন চোখ পেলাম, আর আপনি তুলে নেবেন? এটা ভারী অন্যায়। তুই ন্যায় অন্যায় বলছিস? যদি বুঝতি, তোর সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করতিস। চুপ করে মুখ বুজে থাকতিস না। নে এবার খেয়ে নে, সবটা খাবি, একটা যেন বাদ না যায়। আমি এখানে বসে আছি। এত খেতে পারবো না। শরীরে 1 ফোঁটাও শক্তি নেই, শরীরে রক্ত শূন্যতা, সে এখানে খেতে পারবে না? চুপচাপ খেয়ে নে, আমি কোনো কথা শুনতে চাই না। নো মোর ওয়ার্ডস। কুহু মুখ ভোঁতা করে চুপচাপ খেয়ে নিচ্ছে। খেতে পাচ্ছে না, তবুও রোহানের ভয়ে ভয়ে খেয়ে নিচ্ছে। খাওয়া শেষ হতেই রোহান থেকে ওষুধ খাইয়ে চোখে ড্রপ দিয়ে দিল। কুহু ঘর থেকে বের হতে নিলে রোহান বলল, কই যাস? আমার রুমে। আমি যেতে বলেছি? চুপচাপ আমার বেডে গিয়ে শুয়ে পড়, নাইলে ঠ্যাং ভেঙে হাতে ধরে দিয়ে বিছানায় পুতুলের মতো বসিয়ে রাখবো। কুহুর শরীরে অত এনার্জি নেই। এই লোকটার সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হবে, তাই সে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল। কুহুর কীর্তি দেখে রোহান ঠোঁট কামড়ে হেসে উঠল। আফসোস কুহু দেখতে পেল না, নয়তো বলতো ছেলেরাও এত সুন্দর করে হাসতে পারে, আমার জানা ছিল না। রোহান এটো প্লেটগুলো নিয়ে নিচে নেমে গেল। তারপর সেগুলো কিচেনে রেখে দিয়ে তার মায়ের পাশে বসে পড়ল। কি হয়েছে? কি ভাবছো? তুই যে মনকে মারলি, এর যে কি প্রভাব ফেলবে সেটাই ভাবছি। আরে এত ভাবছো কেন? আমি আছি তো, সব সামনে নেব। আসছে আমাদের নায়ক। পাশ থেকে স্মৃতি বলে উঠল, মা ভুল বলছো, আবু মনির নায়ক হবে, তাই না রে ভাইয়া? মা, তোমার মেয়েটা দিন দিন পেকে যাচ্ছে, ওকে শাসন করো, হয়তো আমাদের ঝামেলা হবে। স্মৃতি মুখ ভেঙচি দিল। মা, ভাইয়া কোথায়? কোথায় আর, ঘুমাচ্ছে। কেন রে, দরকার? না দরকার না, এসেছি পর থেকে দেখলাম না, তাই
তাই জিজ্ঞেস করছি। ও কুহু কোথায় রে, কি করছে? কি আর করবে, ঘুমাচ্ছে। আমার রুমে থাকতে বলেছে। ভালো করেছিস। ওদের কোনো খবর জানিস? না, আমার অত তেল নাই ওদের পেছনে খরচ করার। ওরা যেখানে খুশি সেখানে যাক, আমার চিন্তা করার বিষয়ও না, আমার ভাবার বিষয়ও না। আমার চিন্তা কুহুকে নিয়ে। ও ঠিক তো আমার জগৎ ঠিক। মা, আমি একটু বের হব, কুহুকে দেখে রেখো। আমি চলে আসবো, খুব দরকার তাই যাচ্ছি। আচ্ছা যা, সাবধানে যাবি আর তাড়াতাড়ি আসবি। অবশ্যই। রোহান চলে গেল তার রুমে। রেডি হয়ে কুকুর উপর ভালো করে কম্বলটা টেনে দিয়ে কপালের সাথে কপালটা ঠেকিয়ে নাকের সাথে নাক ঘষে তারপর রুম থেকে বের হয়ে গেল। বের হওয়ার সময় মনে হচ্ছিল সে তার আত্মাটা ফেলে যাচ্ছে, তবুও যেতে ইচ্ছে হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ কাজ, নয়তো সে কখনোই যেত না। সে চলে গেল। বিলাসবহুল রেস্তোরাঁর কেবিনে বসে মিটিং করছে রোহান। দেখে মনেই হচ্ছে কোনো গোপন মিটিং। রোহান ফাইলটা মনোযোগ সহকারে দেখছে। ফাইলটা দেখা শেষ করে রোহান টেবিলের একটা কোণে ফাইলটা রেখে ওদের দিকে সরাসরি চোখ রেখে বলতে লাগলো, ওয়েল মিস্টার সেন, এটা যেহেতু এপার আর ওপার বাংলা সমস্যা, তাহলে আমাদেরকে মিলে মিশে কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? জি মিস্টার আহমেদ, আমি আমার লোকদের সব বলে দেব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমার কাজ শেষ। আমার দিক থেকেও আপনি ফুল সাপোর্ট পাবেন। আপনাকে হতাশ করব না। আমি 4 দিন পর থেকে কাজে লেগে পড়ব। ওকে, আমার কোনো সমস্যা নেই। তাহলে আমি এখন উঠছি। বলেই চলে যেতে নিলে মিস্টার সেন বলে উঠল, আরে মিস্টার আহমেদ, লাঞ্চটা করে যান। হুম, সম্ভব না। ঘরে আমার বিবেচনা অপেক্ষা করছে, আরও আমার সবার আগে। খুব ভালোবাসেন বুঝি? অসম্ভব ভালোবাসে। বলে ফাইলটা নিয়ে চলে গেল। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। বেশ কিছু দূর গিয়ে একটা ফুলের দোকানে গাড়িটা থামালো। তারপর ফুলের মালার 2টো সেট নিল। তারপর আবারও গাড়িটা স্টার্ট দিল। গাড়িটা একটা সামনের গ্রসারি শপের সামনে দাঁড় করিয়ে বেশ কিছু চিপস, জুস, চকলেট, বিস্কুট, নুডলস কিনে নিয়ে গেল। গাড়িটা স্টার্ট দিল। গাড়ি চলছে আপন গতিতে। যত দ্রুত বাড়ি যাওয়া যায়, কুহুকে দেখার জন্য মোটা অস্থির হয়ে আছে। ইস, এখনো কি ঘুমাচ্ছে ও মনে হয় তো। নিজের মনের মতো নিজেই প্রশ্ন করছে, আবার নিজেই প্রশ্নের উত্তর দিচ্ছে। নিজের রুমে এসে দেখে কুহু এখনো ঘুমাচ্ছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, পাগলিটা তবে এখনো ঘুমাচ্ছে। দুপুর তো হয়ে গেছে, এখনো ঘুমানোর কারণ কি? আচ্ছা ঘুমাক, আমি একটু ফ্রেশ হয়ে নেই, তারপর ওকে উঠাবো। স্মৃতি, এই স্মৃতি, এদিকে আয় তো, একটু শুনে যা। ভাইয়ের ডাক শুনে স্মৃতি রুমে আসলো। বলো ভাইয়া, ডাকছিলি? ডাকছিলাম। এই প্যাকেট চিপস, জুস আর বিস্কুট আছে, তো রুমে বয়মের ভিতরে রেখে দিবি। আর এটা তোর আপু মনের জন্য, এটা সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিস। আর এখানে একটা ফুলের সেট আছে, এটা তোর জন্য, ভাইয়ের হলুদে পড়বে। কিন্তু ভাইয়া, আদৌ কি হলুদ হবে? বাড়ির কেউ তো বাড়িতে নেই। যারা নেই তো নেই, তাদের নিয়ে ভেবে লাভ নেই। আর বিয়েটা একটা মেয়ের স্বপ্ন। এখন যদি এই স্বপ্নটা অন্য কারো দোষে ভেঙে যায়, কষ্ট হবে না? কিন্তু বাবা নাকি ফোনে করে বলে দিয়েছে বিয়েটা পিছাতে। না, আমি ফোন করে বলে দেব, ঘরোয়াভাবে হবে। ভাইয়ের গায়ে হলুদে আমার ফ্রেন্ড আর ভাইয়ের ফ্রেন্ড থাকবে, আমি, তুই, কুহু আর মা, ব্যাস। আর কি চাই? কারা থাকবে না এটা নিয়ে ভাববি না। আর শোন, এটাতে 1 প্যাকেট নুডলস আছে, এটাও কুহুর ঘরে রেখে দিবি। তোরা যখন রাতে মুভির প্ল্যান করবি তখন বানিয়ে খেতে পারবি। আমি ইন্ডাকশন কুকার এনে দেবো পরে। স্মৃতি খুব খুশিতে তার ভাইকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস ভাইয়া। হয়েছে, এবার ছাড়, আমি ফ্রেশ হয়ে নেই। স্মৃতি তার ভাইকে ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। হাতে শপিং ব্যাগগুলো নিয়ে রোহান আলমারি থেকে ড্রেসটা নিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে কুহুকে ডেকে তুলে তারপর ফ্রেশ হতে পাঠালো। কুহু আসতেই কুহুকে নিয়ে নিচে নামলো। কুহু তার খালামনির পাশে বসলো। রওনা কুহুর মাথায় হাত রেখে বলল, কিরে বুড়ি, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। রোহান তার মাকে বলল, মা এদিকে আসো একটু। রোহানের ডাকে তিনি বসা থেকে উঠে টেবিলের কোনায় গিয়ে দাঁড়ালে রোহান তার মাকে বলল, মা, পাত্রীর বাড়িতে ফোন করে বলো বিয়েটা যত সময় হবে, আর আজ হলুদ সন্ধ্যাটাও হবে। একজনের ভুলের দর্শনের সফর করার কোনো মানে হয় না। রোহান, আরেকটা কথা শোন। কি কথা? তোর মামারা আজ আসবেন সন্ধ্যায়। তো কুহুকে দূরে দূরে রাখিস, মামি তো আর ভালো না,
ওই বাড়িতে থাকাকালীন মেয়েটার উপর অনেক টর্চার করেছে, তাই তো ওকে নিয়ে আসা। ঠিক আছে, চিন্তা করো না, সামনে নেব। এখন আমাদের খাবার দাও, খিদে পেয়েছে। ঠিক আছে, আয় বস তোরা। রোহান চেয়ার টেনে বসে সবাইকে ডাক দিল। তারপর সবাই বসে পড়লো খাওয়ার জন্য। হসপিটালে বসে সবাই অপেক্ষা করছে কখন মন ঠিক হবে। এমনিতেই জ্ঞান ফিরলেও শরীরে ব্যথা আছে। ব্যথা থাকারও কথা, শরীরে যে ঠান্ডা পানিতে চাবুকটা দিয়েই মেরেছে। রোহানের ফুফু আর ফুফুর দুই ছেলে বসে বসে রাগে ফুসছে। যেইভাবেই হোক রোহানের ক্ষতি ওরা করেই ছাড়বে। রোহানের জন্য আজ ওর বোনটা হসপিটালের বেডে শুয়ে আছে, এই সত্য তুলতেই হবে। সুলতানা শিকদার রোহানের বাবা চাচার সামনে এসে বলল, এইভাবে চলতে থাকলে রোহান আমাদের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াবে। আপনি বুঝতে পারছেন তো ভাইয়া? খুব বুঝতে পারছি। তাহলে আমাদের উচিত ওর লাগামটা শক্ত হাতে টেনে ধরা। আগে মন সুস্থ হোক, তারপর দেখি কি করা যায়। মেয়েটাকে কিভাবে মারলো ভাবলেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। যতই হোক বংশ তো কথা বলবেই, তাই না? জমিদার বংশের রক্ত বলে কথা, গরম তো থাকবেই। তাহলে তুমি কি ভুলে যাচ্ছ ভাইয়া? সেই একই জমিদার বংশের মেয়ে আমিও। তোমার ছেলেকে এর মূল্য দিতে হবে, কঠিন মূল্য দিতে হবে। সাপের লেজে পা দিয়েছে, তখন ছোবলটা তো খেতেই হবে। কথাটা বলেই রাগে ফুসফুস করছে রোহানের ফুফু। কুহু এখন তার নিজের রুমে অনেক কষ্ট করে সে তার রুমে এসেছে, যেন যুদ্ধ জয় করে আছেন। ড্রয়ারটা খুলে ফোনটা হাতে নিল। ফোনটা হাতে নিয়েই হতাশ হলো। অবহেলায় ফোনটা চার্জহীন অবস্থায় পড়ে আছে। ড্রয়ার থেকে চার্জারটা নিয়ে ফোনটা চার্জ দিল। তারপর সে বারান্দায় এসে দাঁড়ালো। বাহিরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। কুহু হঠাৎ করে গেটের দিকে তাকিয়ে দেখলো একটা বাচ্চা মেয়ে দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে বাবা বাবা বলে ডাকছে। আর লোকটিও ওই মেয়েটিকে পরম আদরে যত্নে নিজের কাছে নিল। আর যদি কুহুর বাবাও বেঁচে থাকতো তাহলে কুহুকেও তো আদর করতো। ওর মাথার উপর ভরসার একটি হাত থাকতো, ছায়া থাকতো। আজ তার বাবা নেই বলেই সে অবহেলার পাত্রী, আর মা সে তো থেকেও নেই। সে তার নতুন জীবনটা নিয়ে খুব হ্যাপি আছে। মাঝখানে খড়কুটোর মতো ভেসে বেড়াচ্ছে কুহু। যদি কুহু জানতো কেউ একজন আছে তাকে পাগলের মতো করে ভালোবাসে, তাহলে কুহু এটা নিয়ে ভাবতেও পারতো না। একজোড়া দৃষ্টি যে তাকে প্রতিনিয়ত নজরে রাখছে সেটাই তো আর জানে না। কুহু ভারাক্রান্ত মন নিয়ে বারান্দা থেকে রুমে এসে রুমের সব দরজা জানালা বন্ধ করে দিয়ে একদম অন্ধকার করে দিয়ে শুয়ে পড়ল বিছানায়। ও ঘুমিয়ে পড়তেই রোহান কুহুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই একা নোস কুহু পাখি, আমি আছি তো তোর পাশে। অন্ধকারে আলো আর আলোতে তোর ছায়া হয়ে আমার দুই বাহুতে মেলে দিয়ে তোকে জড়িয়ে নেব। তোর পিছু আমি ছাড়বো না। কথাটা বলে কুহুর কপালে চুম্বন করে চলে যায়। সামনে ওর অনেক কাজ আছে। যথারীতি শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। কুহু খুব সুন্দর করে হলুদ শাড়ি পরেছে, কোনো সাজগোজ নেই, শুধু ফুলের গহনা আর ঠোঁটে লিপস্টিক, কপালে এখনো ব্যান্ডেজ। রোহান কুহুর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সবার আগে কুহুকে দেখবে এবং সাথে করে নিয়ে যাবে। কুহু রেডি হয়ে দরজাটা খুলে রোহানকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেয়ে গেল। কুহু রোহানের দিকে তাকিয়ে আছে। রোহানের চোখে চোখ রাখলো এই প্রথমবার। রোহানের চোখে ছিল অন্য কিছু। সেই নেশাক্ত চোখ দুটো যেন কুহুকে কিছু বলছে। এই চোখে তাকিয়ে থাকার সাধ্য কুহুর নেই। কুহুর সর্বাঙ্গ যেন কাঁটা দিয়ে উঠলো। কুহুর বুকটাও কেমন যেন করে উঠলো। এক মুহূর্তে মনে হতে লাগলো সে হাতে ডুগে। দ্রুত চোখ নামিয়ে নিল। রোহান বলে উঠলো মার্শাল্লাহ। পকেটে হাত দিয়ে 5,000 টাকা বের করে কুহুর হাতে দিয়ে বলল, আমি মুগ্ধ হয়ে আমি খুশি হয়ে তোকে দিলাম। কুহু হাত সরিয়ে নিতে নিল। রোহান চোখ পাকিয়ে তাকায়। রোহানকে চোখ পাকিয়ে তাকাতে দেখে আর কিছু বলল না। রোহান কুহুর নরম তুলতুলে হাতটা তার হাতের মুঠোয় নিয়ে বলল, চল একসাথে যাই। আমি একা হাঁটতে পারবো। তুই বেশি কথা বলিস, তোর ঠোঁট দুটো আমি সেলাই করে দেবো, বুঝলি? নে চল, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ওরা চলে এলো বাগানের মধ্যে। বাগানের একটা পাশে সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। কুহু দেখতে পেল ওর মামা মামি আর মামাতো ভাই এসেছে। মামিকে দেখে কেমন যেন গুটিয়ে গেল কুহু। রোহান কুহুকে এমন গুটিয়ে দেখতে বলল, ভয় পাওয়ার কি আছে? বাঘ না ভাল্লুক যে তোকে গিলে খাবে? যা গিয়ে ভাইয়ের পাশে বস, আমি আসছি। কথাটা বলে রোহান গেটের দিকে গেল। কুহুকে গিয়ে তার ভাইয়ের পাশে বসালো। রৌনক বিনিময়ে হাসলো। স্মৃতি কুহুকে বলল, আপুমণি, তোমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। কি যে বলো, আমি তো সাজিয়ে নি, তাহলে সুন্দর কি করে লাগবে? তুমি ন্যাচারাল সুন্দর,
তাই তোমাকে কোনো কিছু ইউজ করতেই হয় না। কুহু মিষ্টি একটা হাসি দিল। রোহানের গেটের সামনে আসার কারণ সে দেখতে পেয়েছে। তার বাপ, চাচা, চাচি, চাচাতো বোন, খালা, সৎ খালু হসপিটাল থেকে বাসায় ফিরেছে, তাই গেটের সামনে এসে দাঁড়ালো কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার জন্য। রোহানের বাবা রেহানকে দেখে বলল, গেটের সামনে দাঁড়িয়ে আছো কেন? কেন আবার? আপনাদের ওয়েলকাম করতে। তো অটোতে আসতে কোনো অসুবিধা হয়নি তো?